7 বছর ধরে সংসার করার পর শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে আজকে চলে যাচ্ছি। বিয়ের আগে অনেক মানুষের কাছে শুনেছিলাম, বান্ধবী, পাড়া-পড়শি, আত্মীয়স্বজন অনেকের কাছে শুনেছিলাম শ্বশুরবাড়ি নাকি একটা ভয়ঙ্কর জেলখানা। তবুও বিয়ে তো করতেই হবে। বাবা মা বিয়ে দিয়ে দিলেন। আমি অনেক ভয় নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম। শ্বশুরবাড়ির প্রথমে এসেই দেখি আমি বিভিন্ন ভুল করলেও আমার শাশুড়ি মা আমাকে ঠিকভাবে শিখিয়ে পড়িয়ে ঠিক করে দিতেন। আমার স্বামীও আমাকে ভীষণ ভালোবাসতো, খুব ভরসা জোগাতো। শ্বশুরবাড়িতে ননদ, দেওর, শ্বশুর, শাশুড়ি, স্বামী সবার ভালোবাসায় আমি মুগ্ধ। চারিদিকে শুধু আমারই নাম। শ্বশুরমশাইয়ের কখন কি ওষুধ খেতে হবে, ননদকে এবারের পুজোতে কি জামা দেওয়া হবে, দেওরের কি পড়াশোনা করা হবে, শাশুড়ি মায়ের বাতের ব্যথাটা বেড়েছে সেটাতে ওষুধ দিতে হবে কি না, স্বামীর পার্সটা কোথায় রেখা আছে, টাকা পয়সা সব খবর খোঁজ আমিই রাখতাম। এছাড়া বাজার হাট, ইলেকট্রিসিটির বিল থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব আমার উপরেই ছিল। এক কথায় এই বাড়িতে আমিই শেষ কথা। আমার কথা ছাড়া এই সংসারে অন্য কারোর কথা আর প্রায়োরিটিই পেত না। আস্তে আস্তে শ্বশুরবাড়ির সম্বন্ধে যে সমস্ত কথাগুলো শুনেছিলাম সেগুলো ভাবলেই এখন মনে মনে ভীষণ হাসি পায়। যাই হোক, ইতিমধ্যে আমার একটা মেয়ে সন্তান হয়েছে। আমার দেওরও পুলিশের চাকরি পেয়েছে। সদ্য ট্রেনিং শেষ করে এবার পুলিশের চাকরিতে জয়েন করবে। তার আগে কিছুদিনের জন্য বাড়ি এসেছে। সামনেই যেহেতু পুজো, তাই ভেবেছে আবার কবে পুজোতে সবাই মিলে একসাথে কাটাতে পারবে না পারবে, তার জন্য এবারের পুজোটা একই সঙ্গে কাটাবে। সব কিছুর দায়িত্ব যখন আমার, পুজোর শপিংটাও আমাকেই করতে যেতে হয়। তাই ভেবেছি আগামীকাল পুজোর সবার শপিংটা একসাথেই করে নেব। এদিকে যেই আমার দেওর চাকরি পেয়েছে, ওদিকে আমার শাশুড়ি মা বলছে বেশি দেরি আর না করে ছেলের বিয়ে দিয়ে দেবে। তখন আমার দেওর আমাকে বলে কিনা তার ভালোবাসার মানুষটাকেই সে বিয়ে করতে চায়। কিন্তু আমার শাশুড়ি মাকে ও নাকি বলতেই পারছে না। তাই আমাকেই এখন ম্যানেজ করে মানিয়ে নিয়ে ওই মেয়ের সাথে আমার দেওরের বিয়ে দিতে হবে। আমাকে আমার শাশুড়ি মাকে বলতে হবে যে ওই মেয়ে আমার পরিচিত, আর সেই বলেই ওর সাথে বিয়ে দিতে হবে। যাই হোক, মিষ্টি প্রেমের গল্প শুনে আমার তো ভীষণ ভালো লাগলো। তাই আমি মেয়েটাকে দেখে নিয়ে মোটামুটি আমার শাশুড়ি মাকে রাজি করে নেবার চেষ্টা করছিলাম। যাই হোক, আগামীকাল যেহেতু রবিবার ছিল, তাই হাজব্যান্ডকে বললাম তোমার যেহেতু ছুটি আছে, আমি আমার ঘরের কাজ সকাল সকাল সেরে নিয়ে তোমার সাথে একটু বাজারের উদ্দেশ্যে রওনা হব। শপিং সেরে আস্তে আস্তে বেশ রাত হয়ে গিয়েছিল। রাস্তায় বেশ শুনশান। আমাদের বাড়িটা প্রায় গ্রামের দিকে। হাজব্যান্ডের বাইকের পিছনে আসতে বেশ ভালোই লাগলেও অনেকটা রাত হয়ে যাবার কারণে একটু ভয়ও লাগছিল। হঠাৎই চোখে পড়ল একদল ছিনতাইকারী। তাদের উদ্দেশ্য ছিল আমাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চম্পট দেওয়া। কিন্তু সেই মুহূর্তে তাদের উদ্দেশ্য বদল করে আমাকে ওরা টার্গেট করে ফেললো। আমার হাজবেন্ডের কাছ থেকে বাইকটা নিয়ে আমাকে নিয়ে টানাটানি শুরু করলো। মতো অবস্থায় আমাকে বাঁচাবে নাকি তার গাড়িটা নিয়ে চলে যাচ্ছে সেটা সে উদ্ধার করবে। একটা সময় পর ওরা আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আমাকে ওই গাড়িতে করে বসিয়েই ওদের জায়গায় নিয়ে গেল। সেই অবস্থায় আমি অবাক হয়ে গেলাম। আমার হাজবেন্ড নিজের প্রাণের ভয়ে ছুটে সেখান থেকে চলে এলো আমাকে না বাঁচিয়ে। মতো অবস্থায় কি করব আমি বুঝতে পারছিলাম না। শান্ত মাথায় ভাবতে লাগলাম কি করা যায়। এই মতো অবস্থায় বাইক থেকে আমি জোর লাফ দিলাম আর ছুটে একটা ঝোপের নিচে কোনো রকম নিজেকে প্রাণে রক্ষা করলাম। কিছুক্ষণ ওইখানে লুকিয়ে থাকার পর আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাত তখন অনেকটা। কোনো রকমে বাড়িতে আমি পৌঁছালাম। দেখলাম সবাই তখনও আমার জন্য জেগে রয়েছে। সবাই আমার সম্বন্ধে ভুল ধারণা ভেবে নিয়েছে। আমি কোনো কথা না বলে নিজের ঘরের দিকে রওনা হলাম। এরপর পরের দিন সকালবেলা আমি ঘর থেকে আর বেরোইনি। আমাকে কোনো কাজ কর্ম করতে আর কেউ ডাকেও নি। ঘরের মধ্যে থেকে বেরোতেও আমার একদম ভালো লাগছে না। আমার ননদ সময়ে সময়ে এসে আমাকে খাবার দাবার দিয়ে যাচ্ছিল। আমার ছোট্ট মেয়েটা আমাকে জড়িয়ে ধরে সবসময় জানতে চাইছিল যে আমার কি হয়েছে। আমি কিচ্ছু না বলে চুপ করে অঝরে কাঁদছিলাম। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে বাড়ির মানুষগুলোকে আমি আমার জীবনের সব থেকে আপন ভাবতাম, তারা আমার সম্বন্ধে এইভাবে কিভাবে ভাবতে পারে। এইভাবে কয়েকদিন যায়। আমার হাজবেন্ডও এই কয়দিনে আমাদের ঘরে একবারও আসেনি। এরপর একদিন পর আমার শাশুড়ি মা আমার ঘরে এসে বলে, বৌমা তুমি তো বুঝতেই পারছো বাড়ির অবস্থা কিরকম, আর এই সমস্ত ব্যাপার নিয়ে তোমাকে আমাদের বাড়িতে আমরা কিভাবে রাখি, সমাজে তো আমাদেরকে মুখ দেখাতে হবে তাই না, তুমি বরং তোমার বাপের বাড়ি চলে যাও।
তারপর কিছুক্ষণ পর আমি আমার শাশুড়ি মাকে বললাম, হ্যাঁ যাব, কিন্তু যেমনভাবে আমি এসেছিলাম ঠিক সেরকম সমারোহে আমি যেতে চাই। সকালে এই কথাটা হলো, সন্ধ্যেই দেখিস বাড়িতে সমস্ত মানুষ এসে হাজির হয়ে গেছে। ওদের বড্ড বেশি তাড়া ছিল আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার। কিছুক্ষণ পর আমি আমার জিনিসপত্র গুছিয়ে হাতে ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে না আসতেই আমার শ্বশুর মশাই চেঁচামেচি করে বললেন, কি বলবে বৌমা বলো। শ্বশুরমশাইয়ের কাছ থেকে বৌমা শুনেই আমি চমকে গেলাম। তারপরে আবার এরকম উচ্চস্বরে। শ্বশুরমশাই কোনো দিন আমাকে উচ্চস্বরে কোনো কথা বলেন তো নি, আবার বৌমা বলেও ডাকেননি, সবসময় মা বলেই ডেকে এসছেন। তারপর নিজেকে একটু শক্ত করে সবার উদ্দেশ্যে বললাম, আপনারা সবাই এখানে উপস্থিত রয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। আর বাবা, আপনি কোনোদিন আমাকে বৌমা বলে ডাকেননি, আজকে প্রথমবার আমাকে বৌমা বললেন। এরপর শাশুড়ি মার দিকে তাকিয়ে বললাম, মা, আগে ভাবতাম আপনি কোনোদিন আমাকে বাড়ির বউ হিসাবে ভাবেননি, সবসময় মেয়ে হিসাবেই দেখেছেন। আজকে যদি আপনার মেয়ের সাথে ঠিক এমনই একটা ঘটনা ঘটতো, আপনি কি করতেন? মেয়েটাকে ফেলে দিতেন নাকি বুকে টেনে আগলে রাখতেন? এতদিন পর বুঝলাম এই বাড়ির কোনোদিন আমি মেয়ে হইনি, আপনাদের সকলের কাজ গুছিয়ে করে দিতাম, তাই আপনারা সবাই আমাকে আমার কাজের প্রশংসা দিতেন। এরপর আমার ননদের দিকে তাকিয়ে বললাম, কি রিয়া, পড়তে গিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো করো, আমি সব কিছু ঢাকা চাপা দিয়ে জেনে বুঝে মায়ের কাছ থেকে লুকিয়ে রাখতাম যাতে তুমি ভালো থেকো। দেওরের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে যে যে জিনিসগুলো করো সেগুলো আমি তো সব কিছুই জানি, জানার পরও চুপচাপ করে তোমার কথা মতোই আমি মাকে মানিয়ে তোমার প্রেমিকাকে এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসার চেষ্টা করেছি। আজ সেই তুমি একটা পুলিশের পেশার সঙ্গে যুক্ত থাকার পরও দোষীদের না খুঁজে আমাকে উল্টে দোষারোপ করছো। হাজব্যান্ডের দিকে তাকিয়ে বললাম, বউ যদি বিপদে পড়ে সেই মুহূর্তে বউয়ের পাশে না থেকে তুমি তোমার প্রাণ রক্ষার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে এলে, অথচ এই এত বছর ধরে তোমার আপদে বিপদে সুখে দুঃখে তোমার পরিবারের সকলের সুখে দুঃখে আমি সবার পাশে ছিলাম। তবে আপনাদের সকলের সামনে আমি একটা কথা এখনো বলে যাচ্ছি, এখনো আমি পবিত্র। সেই মুহূর্তে আপনাদের ছেলে আমাকে ছেড়ে চলে গেলেও আমার ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, তিনি আমাকে ওই পরিস্থিতি থেকে নিজে উদ্ধার করেছেন। তবে আর আমি এখানে আমার ওই পবিত্রতাকে নিয়ে আর লড়াই করব না। এই কয়দিনে যা আমি দেখেছি বুঝেছি, আমার মনে হয় না এখানে আর এক মুহূর্ত থাকা আমার প্রয়োজন। আমি যদি এখানে থাকি তাহলে আমার আত্মসম্মানকে আমি বিসর্জন দেব। সেই মুহূর্তে পরিস্থিতি এমনই হয়ে উঠেছিল, একটা পিন পড়লেও সেই আওয়াজ সবার কানে জোরে শব্দ হতো। আর কোনো কথা না বাড়িয়ে মেয়েকে সঙ্গে নিয়ে আমি সেখান থেকে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই গল্পের মাধ্যমে সমাজের আমাদের অত্যন্ত একটা কদর্য দিক তুলে ধরা হয়েছে, যেখানে অপরাধীর থেকে ভুক্তভোগী বেশি লজ্জিত হয়। এই রকম সমাজকে আমি শত ধিক্কার জানাই। আর ঠিক এই কারণেই সমাজে অপরাধ এত বেড়ে চলেছে।